বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধ চলছিল, সেই যুদ্ধের মাঝে দেখা যাচ্ছে এখন সৌদি আরবও জুড়ে গেল। এই কারণে বলছি, গতকাল ইয়েমেনের যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার, সেই সরকার হুথি নিয়ন্ত্রিত যে এরিয়াটা আছে, সেই এরিয়ায় যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সানা এয়ারপোর্ট, সেই সানা এয়ারপোর্টে একটা বোম বর্ষণ করে। এই সানা এয়ারপোর্টে বোম বর্ষণ হওয়ার পর স্বাভাবিকভাবেই যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সরকার ইয়েমেনের, সেই সরকারের সাথে এই হুথি বিদ্রোহীদের একটা লড়াই শুরু হয়েছে। এই যে বোম বর্ষণ করেছে সানাতে, তার একটা কারণ হচ্ছে যে সরকার মনে করেছে যে সেখানে একটা ইরানিয়ান প্লেন এসে নামার কথা ছিল। এখন সেই ইরানিয়ান প্লেনে নাকি যে হুথি বিদ্রোহী যারা, তারা ইরান গেছিল সুপ্রিম লিডারের শেষকৃত্যে যোগদান করতে। এখন যে হুথি বিদ্রোহীরা এদিকে সমর্থন করে ইরান, আর এই যে সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার, একে সমর্থন করে সৌদি আরব। তো এইটা যেটা সরকার, তথাকথিত ইরানের সরকার যেটা সানাতে এয়ারপোর্টে আক্রমণ করেছে, সেটা সৌদি আরবের পরোক্ষ মদত হয়েছে বলে যে হুথি বিদ্রোহীরা তারা এটা বলেছে, এবং তারা পরিষ্কার বলেছে যে আমরা এর বিরুদ্ধে কিন্তু যথাযথ ব্যবস্থা নেব, অর্থাৎ আরও আক্রমণ আমরা করব। কালকে এটা তারা বলেছিল। তো এখন তারপর দেখা যাচ্ছে যে দুই দেশের মধ্যে টেনশনটা চলছে। এই যে ইয়েমেন একটা পিকুলিয়ার অবস্থা, মধ্যপ্রাচ্যের একটা দেশ। এই ইয়েমেনে গৃহযুদ্ধ দীর্ঘদিন লেগে আছে। আপনার 2014 সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ লেগে আছে। একটা তো দুটো তিনটে ফোর্স ওখানে, একটা তো সরকারি ফোর্স সেটা একটা আছে, যেটা এখন সরকারি ফোর্স বলা হচ্ছে। আর একটা হচ্ছে হুথি ফোর্স, তার একটা বড় অংশ যে দক্ষিণ পশ্চিম যে অঞ্চল, সে দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে দখল করে আছে। আর তার নিচে ঠিক রেড সি আছে। রেড সির একটা বড় অংশ কিন্তু হুথিদের নিয়ন্ত্রণে। আর উপর দিকে সৌদি আরব আছে। আর সরকারি যে নিয়ন্ত্রিত এলাকা, তার উপর দিকে আপনার উত্তর পূর্বে ওমান আছে। এখন এই যে ম্যাপ হিসাবে যা দেখা যাচ্ছে, এখানে প্রায় তিনটে ফোর্স প্যারালি কাজ করছে। একটা সৌদি ফোর্স, যেটা সৌদি সাপোর্টেড যে সরকারি ফোর্স বলা যায়। আর একটা ইরান সাপোর্টেড হুথি ফোর্স। আরও একটা আছে, সেটা হচ্ছে আপনার ছোট্ট একটা এরিয়া আছে নিচের দিকে, একটা কালো মতো এরিয়া, সেটা যে তারিক সালাহার ফোর্স। তারিক সালাহা সে আবার একটা ছোট্ট জায়গা দখল করে নিয়ে বসে আছে, এবং সেটা ঠিক রেড সির একদম কর্নারে একবার ওখানে যে রেড সি চ্যানেল আছে, সেই চ্যানেলের একদম কর্নারে। তো সে আবার নিজের নাম দিয়েছে আপনার ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স। ফলে ইয়েমেন এক পক্ষে বলা যায় যে তিন ভাগে ভাগ হয়ে আছে। তো এই তিন ভাগে ভাগ হওয়ার ফলে তিনজনই তার মতো কর্তৃত্ব চালানোর চেষ্টা করছে। এবং যে এই যে তারিক সালাহ ফোর্স, এদেরও কিন্তু একটা বড় শক্তি আছে, কিন্তু খুব কম জায়গা এরা দখল করে আছে। এরা সরাসরি ইরান বা সৌদি আরব সমর্থনের কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তাদের একটা শক্তি কিন্তু এই অঞ্চলে আছে, এবং সেটাও বেশ একটা ছোটো জায়গা হলেও খুব ছোট নয়, কিন্তু মোটামুটি একটা দুটো ডিস্ট্রিক্ট তো হবেই। ম্যাপ অনুযায়ী যা বোঝা যাচ্ছে। তবে সবচেয়ে বড় এরিয়ার মধ্যে আছে আপনার সরকারি ফোর্স, আন্তর্জাতিকভাবে সরকারি ফোর্স। আগে বরং হুতিদের যে এলাকা ছিল, সে এলাকার অনেকটা অংশকে এখন এই সরকারি ফোর্স কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে। হচ্ছে পুরাতন যে বর্ডার ছিল হুতি এবং যে ইয়েমেনের সরকারের সাথে, সেটা এখন একটু তারা আরও কন্ট্রাস্ট হয়ে গেছে হুতিরা। এখন এই অবস্থায় যদি ম্যাপ দেখা যায়, তাতে কিন্তু সরকারি ফোর্সই অনেক বেশি জায়গা দখল করে আছে, তারপরে হুতি ফোর্স, এবং সবচেয়ে ছোট একটা জায়গা ওই আপনার ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স, অর্থাৎ আব্দুল সালাহর যে গোষ্ঠী, সেটা আছে। এখন যেটা সরকারি জায়গা, সেটাকে বলা হচ্ছে যে এসটিসি, অর্থাৎ সাউদার্ন টেরিটোরিয়াল কাউন্সিল। এটা মস্ত বড় জায়গা দখল করে আছে, এবং যেটা গভর্নমেন্ট বলে বলা হচ্ছে একটা জায়গা, সেটাও এখন তাদেরই দখলে আছে। অর্থাৎ আগে যে জায়গাটা হুতির নিয়ন্ত্রণে ছিল, সেটা এখন এই সরকারের নিয়ন্ত্রণে এসে গেছে, যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। এখন এই অবস্থার মধ্যে দেখা যাচ্ছে হুথি তারা পরিষ্কার বলে দিয়েছে যে আমরা এর যথেষ্ট প্রতিশোধ নেব।
এরকম একটা অবস্থায় মধ্যপ্রাচ্যের টেনশনটা কিন্তু শুরু হয়েছে। যদিও এই যে সৌদি আরবের সঙ্গে হুথি বিদ্রোহীদের যে লড়াই, এই লড়াইটা 2022 সাল থেকে বন্ধ আছে একটা এগ্রিমেন্ট অনুযায়ী, কিন্তু তারা বলেছে এই আক্রমণ আমাদের উপরে আক্রমণ, এইটা সেই যে শান্তি চুক্তি ছিল, সেই শান্তি চুক্তি বা শান্তির যে প্রস্তাব ছিল, সেই প্রস্তাব কিন্তু এখন ভঙ্গ হয়ে গেছে, আমরা এরপর আমাদের মতো অ্যাকশন দেব। এরকম একটা অবস্থায় দেখা যাচ্ছে পরোক্ষে ইয়েমেনকে নিয়ে সৌদি আরব জুড়ে গেছে, যেহেতু আপনার ইয়েমেনের যে তথাকথিত সরকারকে সৌদি আরব সমর্থন করে, আবার হুথিকে যেহেতু ইরান সমর্থন করে, এবং ইরানের যে সুপ্রিম লিডারের ফুনারালে গিয়েছিল যে এক দল, তারা একটা ইরানিয়ান বিমানে করে ফুটছিল, সানাতে নামার কথা ছিল, তাকে কিন্তু এই যে সরকারি ফোর্স তারা বারণ করেছে যে আপনারা ওদিকে নামবেন, অর্থাৎ ভেবে নিয়েছিল যেখানে সমস্ত হুথি বিদ্রোহী আছে, প্লাস হয়তো ইরান থেকে আরও অনেক অস্ত্রশস্ত্র এখানে এসে তাদের হাতে পৌঁছাচ্ছে, সেই জন্য তারা বারণ করেছিল। সেই বারণটা এরা শুনেনি হুথিরা, ফলে কী হয়েছে, সরকারি ফোর্স ওখানে বোম বর্ষণ করে দিচ্ছে, এবং এর পিছনে সৌদি আরবের হাত আছে বলা হচ্ছে। তো এরকম ঘটনাটা কালকে ঘটেছে। ঘটার পর দেখা যাচ্ছে গভীর রাতের দিকে আবার যে খবর এসছে, সেই খবরে হুথি নাকি তার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে পাল্টা আক্রমণ করছে, প্রতি আক্রমণ করেছে। তো সেই প্রতি আক্রমণের খবরটা এখনও পুরোপুরি আসেনি, কোথায় তার পাল্টা আক্রমণ করেছে আমার সেটা দেখাও হয়নি। তো যে কথা বলতে চাইছি সেটা হচ্ছে ওই অঞ্চলে ইয়েমেনকে কেন্দ্র করে আবার সৌদি আরব এবং ইরান, এই দুই দেশ পরোক্ষে কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়লো। আর এর মধ্যে যদিও গতকাল ইরানও সৌদি আরব, বাহারিন, কাতার, কুয়েত, জর্ডন, ইউএই এসব জায়গায় বম বর্ষণ করেছে, বিশেষত যেগুলোতে ইউএস মিলিটারি ফোর্স আছে ওখানে, তো মানে নিয়োগ করা আছে, তাদের উপর কেন্দ্র করে করেছে। ফলে এখন দেখা যাচ্ছে এই যে মধ্যপ্রাচ্যের সব দেশগুলো একজোট হয়ে যাচ্ছে, হয়েছে ইরানের বিরুদ্ধে লড়াই নামার একটা প্রস্তুতি নিচ্ছে, কারণ তারাও এটাকে তাদের সার্ভাইভালের প্রশ্ন ভাবছে, মানে অস্তিত্বের প্রশ্নের কথা ভাবছে। ফলে একসাথে তারা এবং ইসরায়েল, আমেরিকা যদি এক হয়ে যায়, তখন এই যুদ্ধটা ইরানের সঙ্গে আরও খুব গভীর পর্যায় পর্যন্ত পৌঁছাবার সুযোগ হচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে একটা বিশেষ যে এর মধ্যে ধর্মের মধ্যেই গোষ্ঠীভিত্তিক এই যে লড়াইটা, এই লড়াইটা কিন্তু শুরু হয়েছে, এবং এই লড়াইয়ের পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছাবে কিন্তু বলা খুব মুশকিল। কারণ এইভাবে যদি যুদ্ধ কন্টিনিউয়াস চলতে থাকে, তো এর যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা সারা পৃথিবীর বুকে কিন্তু ভয়ানক পড়বে। তেল গ্যাসের ভয়ানক ক্রাইসিস আবার হলেই হলো। এর বাইরে আপনার যদিও ভারতের খুব একটা প্রভাব এখন এই মুহূর্তে পড়বে না, কারণ ভারত অলরেডি এর বিকল্প ঠিক করে নিয়েছে, এবং সেই বিকল্প থেকে তেল গ্যাস অলরেডি আনা শুরু করে দিয়েছে। কিন্তু ইউরোপের দেশগুলোরও আগামী দিনে কিন্তু ভয়ানক সংকট আরও বাড়লো। এইরকম একটা পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে একটা উত্তেজনা তৈরি হয়েছে। এই উত্তেজনা প্রশমিত হলেই ভালো, কিন্তু যেভাবে এখন যুদ্ধটা যে পর্যায়ে পৌঁছেছে, তাতে এখানে মনে হচ্ছে একটা মানে পরস্পর না হলে কিছু হবে না। হয় আমেরিকা ইরানের ভয়ে পুরোপুরি গুটিয়ে নিয়ে চলে যাবে, আর নাহলে ইরানকে একদম পর্যদস্ত করে দেবে। যেভাবে আমেরিকা ইরানের উপর বম বর্ষণ করছে, ক্লাস্টার বম বর্ষণ করছে, 70, 80, 100, 200 জায়গায় বম বর্ষণ করছে, ইরানেরও কিন্তু ভয়ানক ক্ষতি সেদিক থেকে হচ্ছে। তো ইরান একটা ন্যাশনালিজম এখন জেগে উঠেছে, অর্থাৎ ইরানিয়ানরা ভাবছে আমাদের দেশকে হয়তো একটা স্বাধীন রাষ্ট্রকে এভাবে আমেরিকা আক্রমণ করছে, সেই জন্য ইরানের কিন্তু একটা সাধারণ জনগণের মধ্যেও এখন আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে একটা কিন্তু রাগ প্রতিপন্ন হচ্ছে, এবং তারা আরও বর্তমান যে সরকার এবং যে এখনকার যে সুপ্রিম লিডার মুজতবা খোমেনি, তার পক্ষেই কিন্তু এখন রাস্তায় নেমে মিছিল করছে এবং প্রতিবাদ জানাচ্ছে। ফলে পরিস্থিতিটা গভীর থেকে গভীরতর পর্যায়ে পৌঁছেছে। সেটা আগামী দিনে কোথায় যে দাঁড়ায় সেটাই দেখে। আসলে সবাই প্রভুত্ব চাইছে, কারণটা হচ্ছে ওই অঞ্চলে এই রেড সির যে চ্যানেল আছে, সেই চ্যানেলে বলুন, স্টেট অফ হরমুজে যে চ্যানেলে বলুন, এখানে সবাই প্রভুত্ব চাইছে। একদিকে আমেরিকা প্রভুত্ব চাইছে, ইসরায়েল প্রভুত্ব চাইছে, আরেকদিকে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান এরাও প্রভুত্ব চাইছে। আবার ইরান চাইছে সেখান থেকে ওসুলি আদায় করতে হতে, জাহাজ পার হলে তাকে টাকা দিতে হবে। আমেরিকাও আবার সেরকম একটা পুরাতন অভিসন্ধি হয়তো ওদের মনের মধ্যে আছে, যে যদি এটা আমাদের করাতে হয়, তাহলে এরপর থেকে আমরা এখান থেকে ওষুধ তুলবো, তাহলে একটা বড় ইনকাম হবে। অর্থাৎ ওই অঞ্চলে এই যে প্রভুত্বের লড়াই এবং তেলের লড়াই, গ্যাসের লড়াই, এটাই এর পেছনে মুখ্য কারণ। কেউই তাদের যে এই যে দেশের স্বার্থ বলুন বা ওই অঞ্চলের স্বার্থ বলুন,
নিজেদের পক্ষে কীভাবে আনা যায় তার জন্যই এই মূল লড়াইটা চলছে। আর এতে আবার ইসরায়েল এবং আমেরিকা এসে জুটে গেছে, এবং ইরানের সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের লড়াই, তো সেই লড়াই সহজে থামবেও না। একবার থামছে, একবার চলছে। আমেরিকার সঙ্গে লড়াইটা ইদানিংকালে যেভাবে শুরু হয়েছে, এখন যে সিজ ফায়ার হয়েছে, সেই সিজ ফায়ার তো ডোনাল্ড ট্রাম্প ক্যান্সেল করে দিচ্ছেন। আজকে দেখা গেল যে ইরানের সঙ্গে সমস্ত রকমের বাণিজ্য আমেরিকা বন্ধ করছে, কাট অফ অল ট্রেডস উইথ ইরান। তো ফলে ইরানের আর্থিক ক্ষতি আরও বেশি হবে। স্ট্রেট অফ হরমুজ দিয়ে যদি তেল যাতায়াত না করে, যেমন অন্যান্য দেশের ক্ষতি হবে, ইরানেরও কিন্তু রেভিনিউর ক্ষতি হবে। অর্থাৎ ইরান থেকে যে তেল চীন যায়, সেই তেল কিন্তু তারাও যেতে পারবে না। অর্থাৎ আমেরিকা ওখানে আবার যে মেডিটেরিয়ান সি বলুন বা অন্যান্য যে সমুদ্রে তার যে সেন্টকম থেকে তাদের পুরো ফোর্স মোতায়েন করে গেছে, ফলে ওই দিক দিয়ে অন্য জাহাজ যেতে হবে না। ফলে ইরানের আর্থিক পরিস্থিতি আরও কিন্তু আগামী দিনে খারাপ হবে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে এই জায়গাটা চলে যাচ্ছে। সারা বিশ্বের মধ্যেই একটা অস্থিরতা এবং অনিশ্চয়তা কিন্তু শুরু হচ্ছে। দেখা যাক, আমরা অপেক্ষা করে দেখবো আগামী দিনে কোন জায়গায় পরিস্থিতিটা পৌঁছায়। তারপর নতুন কোনো খবর হলে আমি আপনাদের জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। বন্দে মাতরম।